মায়াকে বিপ্রদীপের সাথে দেখে কিছুটা হতাশ হলো। সে মনে করল মায়ার প্রেমিক হয়তো বিপ্রদীপ। তাই মিহান কিছুটা তাচ্ছিল্য সুরে মায়াকে অপমান করে বলল, আমি চিন্তা করতেছিলাম 6টা বছর সিঙ্গেল কি করে তুমি পার করলে, বিয়ে না করে একা জীবন কি করে পার করতেছ। জীবনে তো একা থাকা সহজ না। এই কঠিন কাজটা তুমি কি করে করতেছিলে সেটাই আমার ভাবনা ছিল। তার উপর আঙ্কেল নাই, অনেক বছর শাসন করার মতো কেউ নেই। পুরো বাসায় তো একা রাজত্ব তোমার। রাজা বাদশারা রক্ষিতা রাখতো, এখন তো সে আমল নেই। যুগ পাল্টেছে, যুগের সাথে সাথে মানুষের রঙও পাল্টেছে। সেই রঙে দেখতে হচ্ছে তুমি এখন ছেলে রক্ষিতা রাখা শুরু করেছ। কেন, তোমাকে বুঝি কেউ বিয়ে করে না? বিয়ে করার মুরুদ কি তোমার নাই? কেই বা করবে এমন নষ্টা মেয়েকে বিয়ে? আমাকে তুমি জিজ্ঞেস করতে না তোমাকে কেন বিয়ে করিনি? তাহলে শোনো, কেন বিয়ে করিনি। আমার বিসিএস হওয়ার পর আমি রিয়েলাইজ করতে পেরেছিলাম আমি আরো বেটার ডিজার্ভ করি। এদেশে বিসিএস ক্যাডার ছেলেরা সোনার হরিণের মতো। আমি বুঝতে পেরেছিলাম আমি চাইলেই বড়লোক কোনো মেয়ে অথবা কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ুয়া মেয়ে বিয়ে করতে পারবো। তোমার মতো আধভাঙ্গা কলেজে পড়ুয়া মেয়ে বিয়ে করার দরকার হবে না। আমি বুঝতে পেরেছিলাম তোমার মতো মেয়ে আমি কোনোভাবেই ডিজার্ভ করিনি। তোমার প্রেমে পড়েছিলাম যখন আমার বিসিএস ছিল না তখন। তখনের জন্য তুমি ঠিক ছিলে, কিন্তু যোগ্যতা হওয়ার পর মনে হলো তোমার মতো মায়া আমার জীবনে হাজারটা পাবো। সেজন্য তোমাকে ছেড়েও দিতে চেয়েছিলাম, কম অবহেলাও করিনি। কিন্তু নাছোড়বান্দা তুমি, অবহেলাও বুঝতে না। অনেক বোঝানোর পরেও আমি কোনো উপায় পাচ্ছিলাম না তোমার জীবন থেকে আমাকে সরানোর। আর সেই অবস্থায় যদি আমি বিয়ে করতাম তাহলে তুমি সরাসরি বিয়েতে এসে সিন ক্রিয়েট করতে। তাই অনেক ভেবে তোমার সাথে নাটকটা করে তোমাকে শান্ত করতে হয়েছে। আমার বিয়ে তো তখনই ঠিক ছিল যখন তোমাকে আমি অবহেলা করা শুরু করেছিলাম, কিন্তু তোমার পাগলামির জন্য তোমার সাথে এত বড় নাটক করতে বাধ্য হয়েছি। আর এখন ভেবেছি কেউ নেই তোমার জীবনে, তাই একটু দয়া করতে এসেছিলাম। অনেক বছর একা ছিলে, সেজন্য ভেবেছিলাম একটু একাকিত্ব গুছিয়ে দে। আমার বউ তো বিদেশে, চাহিদা তো ছিলই আমার। ভাবলাম এখানে ওইখানে না গিয়ে তোমার কাছে আসি। অনুভূতিরও তো একটা ব্যাপার আছে, তাই না? তোমার মতো মেয়েদের আমার বিছানায় নিতে চেয়েছি, এটাই তোমার অনেক বড় পাওয়া। প্রথম শ্রেণীর কর্মকর্তার বিছানায় যাওয়ার গর্বের বিষয়, কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম তুমি তো ফকিন্নি। তোমার রুচিও হবে ফকিন্নির মতো, তাই তো 2 টাকার স্কুলে চাকুরি করে একটা ছেলের সাথে রাত কাটাচ্ছ। শোনো মায়া, না, আমি তোমাকে আগে ভালোবাসতাম না, আমি তোমাকে এখন ভালোবাসি। আমি কেবল তোমাকে উপভোগ করতে চেয়েছিলাম, তুমি আমার কাছে কেবল ভোগ্যপূর্ণ। প্রেম করার সময় একটা আফসোস ছিল তোমাকে ভোগ করতে পারিনি, তাই এখন সেটা গুছাতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো তারও যোগ্য না। মিহানের কথা শুনে মায়া শরীর কাঁপছে। বিপ্রতীপের সামনে এত অপমান সে নিতে পারছে না। এত নোংরা কথার ফিস্টে কোনো কিছু বলারও রুচি হচ্ছে না তার। সে কি বলবে এটাও সে বুঝতে পারছে না। এত নোংরা খেলার গুটি বানিয়ে রেখেছিল তাকে, এটা ভাবতেও তার ঘৃণা লাগছে। শরীরটা কাঁপছে তার, সে শুধু চুপ হয়ে দাঁড়িয়ে রইল। বিপ্রতীপ বুঝতে পারল মিহানের সাথে মায়ার পরিচয় আরো অনেক বছর আগে থেকে। একটা সময় তাদের সম্পর্ক ছিল, সেই সম্পর্কের রেশ ধরে মায়া একাকিত্বে ভুগছে আর চুপচাপ থাকে সে। যোগ্যতার দাপটে মায়ার ভালোবাসা মিহানের চোখে পড়েনি। মিহান কেবল মায়াকে টিস্যুর মতো ব্যবহার করতে চেয়েছিল। সেটা সে পারেনি বলেই আজকে বিপ্রতীপের সাথে মায়াকে সে মানতে পারছে না। সে হয়তো চেয়েছিল মায়া তার জন্য আজীবন কেঁদে কুটে মরবে। এখন যেহেতু সেটা হচ্ছে না, তাই সে নিজেকে স্বাভাবিক রাখতে পারছে না। বিপ্রতীপের মনে হলো এই ছেলেটাকে যদি ছেড়ে দেয় সে, তাহলে মায়াকে আরো অপমানের সুযোগ সে পেয়ে যাবে। এদিকে মায়ার চোখে দিয়ে অনবরত পানি জড়তে রাখলো। মিহান মায়াকে কাঁদতে দেখে একটু হেসে যেতে নিল। যখনই মিহান যেতে নিয়ে পেছন ঘুরল ঠিক তখনই বিপ্রতীপ মিহানের মুখ চেপে ধরল এক হাতে, অন্য হাতে হাত রেখে দুটো চেপে ধরে রাস্তার পাশে রাখা তার গাড়িতে মিহানকে তুলে ড্রাইভারকে ডেকে বলল, মফিজ। নামটা ডাকতেন গাড়ির ড্রাইভার বলে উঠল, জি স্যার। বিপ্রতীপ হাসতে হাসতে বলল,
অফিস থেকে মাফিয়া হয়ে যেত। গাড়ির পেছন থেকে দড়ি নিয়ে শালার শালায় বেশি বেড়ে গেছে, শালার ক্যাডারগিরি ছুটিয়ে দিব। মফিজ দ্রুত গাড়ির পেছন থেকে দড়ি নিয়ে এসে মিহানকে বাঁধল। ঘটনার আচমকীয়তায় ভয়ে মিহান শব্দ করারও সুযোগ পেল না। এদিকে মায়া হা হয়ে বাঁচছে, বিপ্রতীপ এসব কি করছে। মায়ার হা হয়ে তাকিয়ে থাকা দেখে বিপ্রতীপ গাড়ি থেকে বলে উঠল, এভাবে হা করে তাকিয়ে থাকলে মশা ঢুকে যাবে মুখে। দ্রুত গাড়ির সামনে বসে পড়ুন ম্যাম। মায়া কিছুই বুঝে উঠতে পারছে না। সে বিপ্রতীপের কথায় গাড়ির ভেতরে সামনে সিটে বসলো। গাড়িটা চলছে। মায়া পিছনে ফিরে দেখলো মিহানকে বেঁধে রেখেছে। বিপ্রতীপ পাশে বসে মিহানের কানের কানের কাছে ফোকা কোলা কান ছেড়ে মিহানকে শোনাচ্ছে, আর মিহান সেক্সি শিলা বলে সম্বোধন করে ফ্লাইং কিস ছুড়ে মারছে। হচ্ছেটা কি মায়ের সাথে মাথায় ঢুকছে না। সে নিজেকে সামলে বিপ্রতীপকে জিজ্ঞেস করলো, আমরা কোথায় যাচ্ছি? বিপ্রতীপ নাচতে নাচতে বলল, 300 ফিটের চিপা। মায়া আর কথা বাড়ালো না, চুপ করে বসে রইল। যতক্ষণ পর্যন্ত গাড়ি চলল ততক্ষণ পর্যন্ত মিহানের কানে জোরে জোরে গান বাজিয়ে মিহানকে অত্যন্ত করছিল। গাড়ি থামানোর পর বিপ্রতীপ মিহানকে নামিয়ে মুখের বাঁধন খুলে দিল। তারপর মিহানের মুখটা ধরে গালটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, মারুন চর, শালা কত বড় ক্যাডার দেখতেছি, এরে উচিত শিক্ষা দিয়ে এরপর ওর লুচ্ছামের জন্য ওর চাকুরিতে টান দিব। আমাকে বলে কিনা 2 টাকার স্কুল মাস্টার। শালা জানোস আমি কে? আমি হলাম সে যে তোর জন্য মফিজকেও মাফিয়া বানিয়ে দিয়েছি। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম আপনি আবার আমাকে মাফিয়া ভাববেন না, মজা করে বলেছি। এবার ওকে ছড়ান, জোরে জোরে ছড়ান, যত রাগ আছে মেটান, পারলে জুতা খুলে জুতা পেটা করুন। মায়া মিহানের প্রতি একটা রাগ ছিল, এতদিনের ভালোবাসা আজ রাগ আর ক্ষোভে পরিণত হয়েছে। মায়া পা থেকে জুতা নিয়ে মিহানের গাল বরাবর কয়েকটা লাগালো। এরপর থুতু দিয়ে বলল, তোর মতো খবিসের কোনো যোগ্যতা নেই আমাকে বিয়ে করার। তোর মনেই নোংরা, এজন্য তোকে আল্লাহ আমার কাছ থেকে নিয়ে বাঁচিয়ে দিয়েছে। তোর নামে আমি কমপ্লেন করে আসব, তোর দেওয়া মেসেজগুলো তোর বউকে দেখিয়ে আসবো। অসভ্যই তো, নিজের চরিত্র যেমন সবার তেমন মনে করিস। এরপর মিহানের গালে থুতু দিয়ে বসে পড়ল সে। বিপ্রতীপ মিহানের হাতে বাঁধন খুলে দিয়ে বলল, একটা দৌড় দিবি, পেছন ফিরে তাকাবি না, তাকাইলেই তুই খতম হয়ে যাবি। মফিজ থেকে হয়ে ওঠা মাফিয়া তোকে কামড়ে দিবে। মফিজের কামড়ের এতই পাওয়ার যে 14টা কুত্তের ইঞ্জেকশনও তোকে বাঁচাতে পারবে না। আর তোর ওইটার পাওয়ার শেষ হয়ে যাবে, তখন হারবাল খেলেও শক্তি পাবি না। ফুট শালা। মিহান ভয়ে আতঙ্কিত হয়ে গেল। সে এমন দৌড় দিল যে পেছনে ফিরে আর তাকালো না। এদিকে বিপ্রতীপ মায়ের দিকে তাকালো না। এদিকে বিপ্রতীপ মায়ের দিকে তাকাতে নিলেই লক্ষ্য করলো মায়া সেখানে নেই। মায়াকে খুঁজতে গিয়ে সে লক্ষ্য করলো পাশেই একটা কোনায় মায়া বমি করছে। বিপ্রতীপ দৌড়ে মায়ের কাছে গেল। মায়া বিপ্রতীপকে দেখে নিজেকে সামলে নিল, কিন্তু শারীরিক দুর্বলতার জন্য সে নিজেকে সামলাতে পারছে না। মাথা ঘুরে পড়ার সাথে সাথে বিপ্রতীপ তাকে ধরে নিল। এরপর গাড়িতে তুলে সরাসরি হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ডক্টর দেখে জানালো প্রেশার লো হয়ে যাওয়ার জন্য এমন হয়েছে, রোগীকে স্যালাইন দিতে হবে। বিপ্রতীপ ডাক্তারের কথায় মায়াকে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করলো। মায়া প্রায় ঘন্টাখানেক পর একটু স্বাভাবিক হলো। সে চোখ খুলে দেখলো বিপ্রতীপ বেডের পাশে ফ্লোরে বসে আছে। মায়া চোখ খুলতে বিপ্রতীপ হুড়মুড়ি উঠে বলল, শরীর কেমন লাগছে আপনার? আমি তো আপনার বমি আর মাথা ঘুরে যাওয়া বেশ চিন্তিত হয়ে পড়েছিলাম। ভাবলাম দৌড়লাম না, শুইলাম না, কি করে অকাজ হলো? মায়া কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কিসের অকাজ? বিপ্রতীপ লজ্জামুখে হেসে উত্তর দিল, আরে ভেবেছিলাম আপনি মা হতে চলেছেন। বিপ্রতীপের কথা শুনে আজকে মায়া রাগ হয়নি, বিরক্ত দেখায়নি, একটু হেসে জবাব দিল, আপনি কি সারা জীবন এমন মজা করেন? এরপর মায়া কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আমি বমি করতেছিলাম ঘৃণায়, এই ভেবে যে এই মানুষটাকে আমি ভালোবেসেছিলাম, তার জন্য আমার জীবনের 6টা বছর নষ্ট করেছি, নিজেকে একাকিত্বে ভুগিয়েছি, নিজেকে কষ্ট দিয়েছি। আমার উচিত ছিল সময় মতো মুভ অন করে অন্য কাউকে বেছে নেওয়া। এত নোংরা একটা গুটি ছিলাম মিহানের
জীবনে ভাবতেই ঘৃণা লাগছে, তাই ঘৃণায় বমি করছিলাম আমি। এরপর টেনশনে হয়তো মাথা ঘুরে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সময় মতো আমার পাশে ছিলেন। আপনি এরকম না করলে আমি হয়তো ওই নোংরা কারণটা জানতেই পারতাম না। নিজেকে অনেক স্বাভাবিক রাখার চেষ্টা করেও আমি পারছিলাম না। আমার জীবনের একটা নোংরা অতীত এই মিহান। আমি ওর জন্য নিজের জীবনে অনেক কিছু সহ্য করেছি। আমার একমাত্র বাবাই ছিল জীবনে। হুট করে একদিন বাবাও চলে গেলেন আমার চিন্তায়। বাবাও অনেক শুকিয়ে গিয়েছিলেন। শরীর অনেক খারাপ করলো। এরপর আল্লাহ তাকে নিয়ে গেল। দুনিয়ায় আছে বলতে ফুফুরা, তারাও তাদের সংসার নিয়ে ব্যস্ত। আমাকে বিয়ের কথা বলতে বলতে তারাও এখন ক্লান্ত। এখন আর কেউ কিছু বলে না, কেউ রাগে কল দেয় না। আর আমি এত কিছু করেছিলাম মিহানের মতো নোংরা মানুষের জন্য। ভাবতে আমার নিজের উপর ঘৃণা লাগছে। খুব অন্যায় করেছি। শরীর সুস্থ রাখার দায়িত্ব আমার, কিন্তু এই অতীতের জন্য আমি সেটাও পারিনি। চিন্তায় চিন্তায় মাইগ্রেন বাড়িয়েছি। আবার মনের রঙগুলোকে মেরে ফেলেছি। তখনের আমি এখনের আমিতে বিরাট ফারাক। মায়া চুপ হয়ে গেল। বিপ্রতীপ মায়ার মাথায় হাত রেখে বলল, কষ্ট কেন আসে বলতে পারেন? কষ্ট আসে সুখের মূল্য বুঝাতে। কষ্টের পরেই সুখটা আসে। আমাদের নিজেদের ভুলেই আমরা কষ্ট পাই, কিন্তু আমরা অহেতুক সৃষ্টিকর্তাকে দোষারোপ করি। সব ঠিক হয়ে যাবে, যা হয় যতটুকু হয় ভালোর জন্য। শুধু আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ধৈর্য ধরুন, সব ঠিক হয়ে যাবে। আর আমাকে একটু বের হতে হবে। মায়া একটা নিঃশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, কোথায় যাবেন? বিপ্রতীপ বাম হাত দিয়ে মাথা চুলকাতে চুলকাতে হেসে উত্তর দিল, টিকে দিতে। না হয়তো কুকুরের বাচ্চার বাবা হয়ে যাব। কি যে খারাপ আপনার বাসার কুকুরটা। তবে যতদূর জানি কুকুরটা ছেলে কুকুর। তারপরও কি আমি প্রেগনেন্ট হয়ে যাব? নাকি না হওয়ার সম্ভাবনা আছে? না হওয়ার সম্ভাবনা বেশি থাকলে টিকা দিব না। টিকা দিতে ভয় লাগে। সুই দেখলেই আত্মা শুকিয়ে যায়। বাধ্য হয়ে সাহস জুগিয়ে টিকা দিতে হচ্ছে, কারণ আমি কুত্তার বাচ্চার বাবা হতে চাই না। বিপ্রতীপের কথা শুনে মায়া খিলখিল করে হেসে দিল। হাসতে হাসতে উত্তর দিল, আপনি কি সবসময় এভাবে হেয়ালি করে কথা বলেন? সিরিয়াস হতে আপনার ভালো লাগে না? যান, টিকে দিয়ে আসুন। না হয় সত্যি সত্যি গুড নিউজ পেয়ে যাবো একদিন। দেখা যাবে একসাথে একটা না 10টা কুত্তার বাবা হয়ে গেছেন আপনি। নিউজের হেডলাইনেও আপনার নাম লেখা থাকবে। বিপ্রতীপ হেসেই উত্তর দিল, সিরিয়াস হয়ে তো লাভ নেই। শান্তিতে থাকতে হলে ডেম কেয়ার ভাব নিয়ে থাকতে হবে। যাই হোক, আপনি বিশ্রাম করেন, আমি কুত্তার ইঞ্জেকশনটা দিয়ে আসি। 10টা বাচ্চার বাবা হওয়ার ইচ্ছা আমার নাই। মায়া মাথা নাড়ল। বিপ্রতীপ চলে গেলে ইঞ্জেকশন দিতে। বিপ্রতীপ চলে যেতে মায়ার ফোনে একটা কল আসলো। মায়া কলটা ধরতে ওপাশ থেকে অফিসার বোরহান বলে উঠল, আপনার নাম সায়রা জান্নাত মায়া? মায়া উত্তর দিল, জি। আপনি কে? অফিসার বোরহান উত্তর দিল, আপনার নামে একটা অভিযোগ এসেছে। আপনি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে টাকা দেওয়ার জন্য ব্ল্যাকমেইল করেছেন এবং টাকা দিচ্ছিল না বলে আপনি তাকে তুলে নিয়ে গুন্ডা দিয়ে পিটিয়েছেন। আপনি এখনই থানায় আসুন। কথাটা শুনে মায়ের রাগটা বেড়ে গেল। সে নিজেকে সংযত করে উত্তর দিল, আমি এই মুহূর্তে অসুস্থ। আমি একটু বেটার ফিল করলে আসবো। যে ব্যক্তি আপনার কাছে অভিযোগ করেছে তিনি উল্টো আমাকে ব্ল্যাকমেইল করেছে এবং তিনি আমাকে আমার স্কুলের সামনে হ্যারেস করেছে। আমার কাছে সকল প্রমাণ আছে। আমি একটু বেটার ফিল করলে সে প্রমাণ দিয়ে যাব এবং আমার নামে আবার নোংরা মন্তব্য করে ওনার নামেও মানহানির মামলা করে যাব। অফিসার বোরহান মায়াকে কড়া ভাষায় বলল, একজন সরকারি কর্মকর্তাকে কিসের জন্য আপনাকে ব্ল্যাকমেইল করবে? যাই হোক, বাহানা রেখে দ্রুত আসুন, না হয় ওয়ারেন্ট বের করবো আপনার নামে। মায়া কিছুটা রাগান্বিত গলায় জবাব দিল, আমি লয়ের স্টুডেন্ট, আমাকে ল শেখাতে আসবেন না। কি থেকে কি করা যায় আমার একটু হলেও জানা আছে। আপনার কোনো রাইট নেই অভিযুক্তর অভিযোগ প্রমাণের আগে এরকম ব্যবহার করা। আমার দিক থেকে আমি হাসপাতালে আছি। আপনার যদি একান্ত স্টেটমেন্টের প্রয়োজন হয়, কাউকে হাসপাতালে পাঠিয়ে স্টেটমেন্ট নিয়ে যান। শুধু শুধু বাজে মন্তব্য করার প্রয়োজন পড়ছে না। কথাগুলো বলে মায়া কল কেটে দিল। সে চাচ্ছে না বিপ্রতীপকে এখনই এই বিষয়ে জানাতে, কারণ বিপ্রতীপ সবে টিকা দিতে গিয়েছে।
তার টিকাটা জরুরি, তাই সেই বিপ্রতীপের জন্য অপেক্ষা করছে। ঘণ্টাখানেক পর বিপ্রতীপ আসলো হাতে খাবার নিয়ে। খাবারের বাক্সটা খুলে একটা চামচ সাথে নিয়ে খাবারটা এগিয়ে দিয়ে মায়াকে বলল, কিছু খেয়ে নিন, বেটার ফিল করলে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেবে। আপনাকে বাসায় দিয়ে আসবো। দেরি হলে অনেক রাত হয়ে যাবে, তখন বাধ্য হয়ে হাসপাতালে থাকতে হবে। মায়া বক্সটা হাতে নিয়ে উত্তর দিল, মিহান আমার নামে থানায় অভিযোগ দিয়েছে। পুলিশ কল করেছিল, আমাকে থানায় যেতে বলেছে। আমি বুঝতেছি না কি করবে। ভেবেছিলাম সে থেমে যাবে, তবে আমার বিশ্বাস ভুল ছিল। কুকুরের লেজ সহজে সোজা হয় না, এটাই তার প্রমাণ। বিপ্রতীপ মায়ের কথা শোনার পর বেশ ঠান্ডাভাবে উত্তর দিল, ভয় পাওয়ার কিছু নেই, আপনি আগে খেয়ে নিন, আমরা থানায় যাব। এরপর সেক্সি শিলাকে সাইজ করব। ভেবেছিলাম মাফ করে দিবে, এখন আর সেটা হবে না। সেক্সি শিলাকে অকেজো করা ছাড়া কোনো উপায় দেখছি না। ও চাকুরিতে ঝামেলা করব, আবার ওর জীবনে। সেক্সি শিলা বুঝবে স্কুল মাস্টারের পাওয়ার কত। এখনো থানায় গিয়ে নিশ্চয়ই ক্যাডারগিরি করছে। এই সেক্সি শিলা বানানোর আগ পর্যন্ত শান্তি হচ্ছে না। আপনি খান তো দ্রুত। মায়া বিপ্রতীপের কথাগুলো বেশ এনজয় করলো। একটু ভয় লাগছে তার, কারণ মায়া কখনো থানায় যায়নি। থানা জিনিসটাকে সে ভয় পায়। সুর পুলিশের আড্ডাখানা, সে সাথে মিথ্যা কয়েকখানা। মিহানের জন্য আজকে তাকে থানাতেও যেতে হচ্ছে, ভাবলেই তার অস্বস্তি হচ্ছে। অস্বস্তি নিয়ে অনেকটা জোর করে এসে খাবারটা খেলো। খাবারটা খাওয়ার পর শরীরে একটু বল পেতে লাগলো। সে বিপ্রতীপকে বলল, আমরা চাইলে এখন যেতে পারি। আমি পুলিশকে কল দিয়ে বলতেছি আমরা আসতেছি। বিপ্রতীপ মাথা নেড়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই। পুলিশকে বলবেন সেক্সি শিলা যেন থাকে, না হয় একা গিয়ে বকবক করে মজা পাবো না। মায়া ফোনটা হাতে নিয়ে অফিসার বোরহানকে কল দিয়ে জানালো সে আসতেছে, আর মিহানকেও যেন সেখানে রাখা হয়। এরপর মায়া আর বিপ্রতীপ গেল থানায়। সেখানে মায়া আর বিপ্রতীপ বসলো এক পাশে, অন্য পাশে বসলো মিহান। তার মাঝখানে অফিসার বোরহান বসলো বিষয়টি মীমাংসা করার জন্য। কিন্তু সেখানে ঘটে গেল কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। অফিসার বোরহান মায়া আর বিপ্রতীপের কোনো কথা না শুনেই বলতে লাগলেন, টাকার জন্য ব্ল্যাকমেল করেছেন, তাই তো? এটা অস্বীকার করলে হবে না। আপনারা যতই প্রমাণ দেন, সব প্রমাণ এখানে বৃথা। এখন আপনাদের হয় সব স্বীকার করে ওনার কাছে মাপ চাইতে হবে, না হয় একদম জেলে ঢুকিয়ে দেব। মিয়ান এ দেশের সম্পদ, প্রথম শ্রেণীর একজন কর্মকর্তা, তাকে আপনারা হ্যারেস করতে পারেন না। এটা দণ্ডনীয় অপরাধ। মায়া অফিসার বোরহানের কথার পৃষ্ঠে কথা বলতে চাচ্ছিল, কিন্তু অফিসার বোরহান কথা বলার কোনো সুযোগ দিচ্ছিল না। তিনি চাচ্ছিলেন না মায়া কোনো প্রমাণ পেশ করুক। একরকম জোর জবরদস্তি করে মায়াকে দিয়ে সব স্বীকারোক্তি নিয়ে মিহানকেই জিতিয়ে দিতে চাচ্ছিলেন। বিপ্রতীপ বিষয়টা বুঝতে পারলেও মায়া প্রথমে বিষয়টি বুঝতে পারেনি। যখন সে বুঝতে পারে, তখন কথার পৃষ্ঠে মায়া অফিসার বোরহানকে বলল, আমাকে বলার সুযোগ তো দিবেন। এক পক্ষের বয়ান নিয়ে তো আপনি বিষয়টি সমাধান করতে পারেন না। আপনি কি চাচ্ছেন সাধারণ একটা অভিযোগ মামলা পর্যন্ত করাক? এতে কিন্তু আপনারই ব্যর্থতা প্রকাশ পাবে। এবার যদি আমি মামলা করি, আপনার বিরুদ্ধেও করব। আপনার সকল কিছুই ফোনে রেকর্ড করা হয়েছে এতক্ষণ। অফিসার বোরহান একটু ভয় পেয়ে গেলেন। সে মায়ার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বললেন, আপনি এখানে বসে আছেন, আমার সাথে বেয়াদবি করছেন, আমার নামে মিথ্যা মামলার হুমকি দিচ্ছেন, এখন আমার কাছ থেকেও টাকা খাওয়ার ধান্দা করেছেন, তাই না? আপনাদের মতো বাজারের মেয়েদের আমার ভালো করেছে না। টাকার জন্য বিছানায় পর্যন্ত চলে যাবেন। প্রয়োজনে একজন বিসিএস ক্যাডার ভেবেছিলেন পাশিয়ে টাকা নেবেন, সেটা তো পারলেন না। এখন উল্টা আমাকে হুমকি দিচ্ছেন। আর সাথে কাকে নিয়ে এসছেন? আপনাদের গ্যাং এ কতজন আছে ভালো করে স্বীকার করুন, না হয় মহিলা কনস্টেবলকে দিয়ে এমন মার দিব সব গড় গড় করে বের হয়ে যাবে। বিপ্রতীপের মাথায় আগুন জ্বলতে লাগলো। সে নিজেকে তবুও সামনে নিল। হালকা গলায় অফিসার বোরহানকে বলল, কিছু মনে না করলে আপনি যদি একটু
খালি রুমটায় আসতেন খুব ভালো হতো। আপনার সাথে আমার কিছু কথা আছে, আমি চাচ্ছি না এগুলো সবার সামনে বলি। আপনার অভিযোগ অবশ্যই সত্যি, এই মেয়েটি সত্যিই ভালো না, একদম গায়ে পড়া মেয়ে। আমার সাথে কি হয়েছে চলুন আপনাকে বলি, তবে এখানেই বলবো না, ফাঁকা রুমটায় চলুন বলি। অফিসার বোরহান রাগে বলে উঠলেন, যা বলার এখানে বল। বিপ্রতীপ অফিসার বোরহানের কলার চেপে ধরে বলল, তুই কি যাবি নাকি এখানে বসে থাকবি? হাড়গোড় একটাও আস্ত থাকবে না। না জেনে কাকে বাজারের মেয়ে বলছিস? অফিসার বোরহান রাগে আগুন হয়ে গেলেন। সে থানার অন্য পুলিশদের ডাকতে ডাকতে বললেন, আপনারা এখনই এখানে আসেন, এই ছেলেটিকে ধরে লকআপে ভরেন। কত বড় সাহস! আমার কলারে হাত রেখেছে, এই হাত আমি কেটে দিব। অফিসার বোরহানের চিৎকারে সবাই দরজার সামনে আসলেও ভেতরে প্রবেশ করছে না। বিপ্রতীপকে দেখে একদম চুপ হয়ে দাঁড়িয়ে আছে। অফিসার বোরহান তাদের দাঁড়ানো থাকা দেখে রেগে বলেন, আপনারা যদি না আসেন আপনাদের চাকুরি থেকে আমি বরখাস্ত করব, আপনাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিব। কাকে ভয় পাচ্ছেন? এই 2 টাকার মাস্টারকে, রাস্তার পাতি নেতাকে? চাকুরি বাঁচাতে চাইলে এখনই একে ধরে লকআপে নিন। পুলিশ হয়ে একে ভয় পাচ্ছেন? কে যে সবাই দাঁড়িয়ে তামাশা দেখছেন? বিপ্রতীপ অফিসার বোরহানের কলারটা টেনে মুচড়িয়ে ধরে বলল, তোর চাকুরি থাকে কিনা আগে দেখ। ঢুকার আগেই সবাইকে আমার পরিচয়টা দিয়েই ঢুকেছি, শুধু তোকে দেইনি, কারণ তোর গতিবিধি দেখতে চেয়েছিলাম। টাকা খেয়ে থানায় এসে মেয়েদের হ্যারেস করার ফল তোকে পেতে হবে, এমন মার দিব হাফ প্যান্ট খুলে দৌড়াবে। অফিসার বোরহান বিপ্রতীপকে রাগে গজগজ করে বললেন, তুই যত বড় মাফিয়া হ, আমার সাথে পারবি না, তোকে আমি ছাড়বো না, আমার কলার ছাড় বলছি। অফিসার বোরহানের কথা শুনে বিপ্রতীপ টেবিলের উপর থাকা ডান্ডাটা নিয়ে ওনার নিতব্য বরাবর কয়েকটা ডান্ডা মেরে বলল, পাপ করতে করতে বাপকে ভুলে গিয়েছিস। আমি কে তোকে তোর অফিসের কনস্টেবল বিপ্লব জানিয়ে দিবে। এরপর থেকে তুই কি করে চাকুরি করিস দেখে নেব। এর মধ্যে কনস্টেবল বিপ্লব আসলো। অফিসার বোরহানের উদ্দেশ্য বলল, বিপ্রতীপ স্যার গোয়েন্দা বিভাগের প্রধান। যে স্কুলে তিনি আছেন সেই স্কুলের আড়ালে একটা শিশু পাচারের বড় গ্যাং আছে, আর সেটাকে ধরতেই তিনি শিক্ষক হিসেবে সেই স্কুলে জয়েন করেছেন। কারণ গত 4 বছর স্কুল থেকে 156টি শিশু নিখোঁজ হয়েছে, তাই বিশেষ অপারেশনের জন্য উনি নিজ ইচ্ছে এখানে এসেছেন। সেই শিশুদের মধ্যে ওনার ভাগ্নি রুমাইশাও নিখোঁজ, তাই স্যার নিজে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। বিপ্রতীপের এমন পরিচয় শুনে অফিসার বোরহান হা হয়ে গেল। সাথে সাথে সুর পাল্টে বিপ্রতীপের পায়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি বুঝতে পারিনি। এই যে মিহান আমাকে ভুল বুঝিয়েছে, আমি সেটাই সঠিক মনে করেছি। আমি এখনই এই মিহানের বিরুদ্ধে স্টেপ নিচ্ছি। মিহান চুপসে গেল। মায়া কথা বলার মতো পরিস্থিতিতে নেই। যে ছেলেটির ব্যবহার হেয়ালিপনায় ভরা ছিল, সে কিভাবে এত বড় একটা পদে আছে সেটাই সে ভাবছে। আগের বিপ্রতীপ আর এখনের বিপ্রতীপের মধ্যে যেন বিশাল ফারাক। অফিসার বোরহানের কথা শুনে বিপ্রতীপকে বলে উঠল, তোকে আর কোনো স্টেপ নিতে হবে না। আপাতত যতদিন অপারেশন সাকসেস না হয় তোকে বিশেষ কারাগারে রাখা হবে, কারণ এ বার্তা কোনো ভাবে কারো কানে পৌঁছাক আমি চাই না। তোর যে স্বভাব দেখেছি, টাকা পেলেই তুই মানুষের গু খাবি। তাই যতদিন পর্যন্ত শিশু পাচার গ্যাংটা ধরতে না পারবো ততদিন পর্যন্ত কারাগারে থেকে কয়েদিদের দেখাশোনা কর। মিহান পরিস্থিতি বেগতিক দেখে বের হতে নিল। বিপ্রতীপ মিহানকে ধরে বলল, সেক্সি শিলা, কই যাস? তোকে বলেছিলাম ভালো হয়ে যা, হলি না তো। এবার দেখ কি করি, তোর চাকরি থাকে কিনা দেখ। বিসিএস দিয়েছিস কি নোংরামি করতে? তোর নোংরামি আমি বের করতেছি। বিপ্রতীপ কনস্টেবল বিপ্লবকে বলল, বিপ্লব, কঠিন একটা অপারেশনে আসছি আমি। কোনো কারণে চাচ্ছি না বিষয়টা জানাজানি হোক। আমি একদম অপারেশনের শেষ প্রান্তে চলে এসেছি। এ সময় সবকিছু নষ্ট হোক আমি চাই না। মিস্টার মিহানকে আপাতত আটক করে রাখুন। সে সাথে মায়ার সাথে অভদ্র আচরণ, পরোক্ষভাবে রেপ করার প্রচেষ্টা, মামলা দেওয়া হোক। আর আমি সিভিল সার্জন অফিসে কথা বলে মিস্টার মিহানের বাকি ব্যবস্থা করব। মিহান সাহেব কোথায় থাকবে কাকপক্ষে যেন টের না পায়, কারণ বাইরের মানুষের মধ্যে উনিই একমাত্র ব্যক্তি যিনি বিপজ্জনক এবং আমাদের পরিকল্পনা জানে। আশা করি দক্ষতার সাথে কাজটি করবেন। কনস্টেবল বিপ্লব জোর গলায় বলল, অবশ্যই স্যার। আমি এসআই আকবরের সাথে কথা বলে বিষয়টা নিয়ে এগোচ্ছি। আপনি
নিশ্চিন্তায় থাকুন। বিপ্রতীপ মিহানের কাছে গিয়ে একটা ফ্লাইং কিস দিয়ে বলল, মিহান, জানে মন আমার, তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে। তোমার বিছানায় এবার অনেক ছাড় পোকা তোমার সঙ্গী হয়ে থাকবে। তোমার মেশিনের যত চুলকানি আছে ছাড় পোকারা মিটিয়ে দিবে। যেদিন ছাড়া পাবে সেদিন আমি একটা মলম গিফট করব। সেক্সি শিলা থেকে চুলকানি শিলাতে পরিণত হওয়া পর্যন্ত আমার তর সইছে না। মিয়ান বুঝতে পারলো সে কঠিন জালে ফেসে গেছে। সে মায়ের পায়ের কাছে এসে মায়ের পাটা ধরে বলল, মায়া, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি কখনো এমন করব না। তোমার সাথে যা হয়েছে অন্যায় হয়েছে। এজন্য তুমি আমাকে অন্য শাস্তি দাও। এখানে আটকে রেখো না। আমার মেয়েটা বাসায় একা, ওকে দেখার মতো কেউ নেই। ওর মা দেশের বাইরে। আমার মেয়ের জন্য হলেও আমাকে ক্ষমা করে দাও। মিহানের কথা শুনে মায়ের এক বিন্দুও কষ্ট হলো না। সে মিহানকে একটা লাথি দিয়ে পা ছাড়িয়ে বলল, যতদিন এই অপারেশন চলবে আর তুমি ততদিন লকাবে থাকবে, এবং তোমার স্ত্রী যতদিন দেশের বাইরে থাকবে ততদিন তোমার মেয়েকে আমি দেখবো। আপাতত আমি চাইলেও এই ফাঁদ থেকে তুমি বের হতে পারবে না। এখানে আমার কিছুই করার নেই। কথাগুলো শেষ করে বিপ্রতীপ আর মায়া বের হয়ে গেল। হাঁটতে হাঁটতে তারা রাস্তার পাশে এসে দাঁড়ালো। মায়া একটু হতাশ গলায় বলল, আমি আপনাকে এভাবে আবিষ্কার করব চিন্তাও করতে পারিনি। আমি বিষয়টি কেন জানি না, মানতে পারছি না। আমি যেমন বিপ্রতীপকে দেখেছিলাম সেই বিপ্রতীপ ঠিক তার উল্টো। আমি বিষয়টি সহজভাবে নিতে পারছি না। খুব অস্থির লাগছে আমার। মায়া আরো কিছু বলতে যাবে, ঠিক এমন সময় একটি বাইক এসে মায়াকে ধাক্কা দিয়ে জোর গতিতে চলে গেল। মায়া রাস্তায় লুটিয়ে পড়লো। মাথাটা রাস্তায় লেগে ফেটে রক্ত বের হতে লাগলো। বিপ্রতীপ দ্রুত মায়াকে ধরে ওঠালো। কপাল থেকে রক্ত মায়ের মুখ বেয়ে পড়লো। লাল হয়ে মুখটা লিপটে গেছে। বিপ্রতীপ বিপ্রতীপ দ্রুত মায়াকে দূরে উঠালো। বিপ্রতীপ কপাল, হায় আল্লাহ, আপনার অবস্থা তো খারাপ, এখনই ডাক্তারের কাছে যেতে হবে। কথাটা বলে মায়াকে বিপ্রতীপ কোলে তুলে নিল। মায়া বিপ্রতীপের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়ার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে। কখন যে জ্ঞান হারালো নিজেই বুঝতে পারলো না। যখন জ্ঞান ফিরল সে অবাক হয়ে গেল। সে একটা নতুন বাসায় শুয়ে আছে। সামনে বিপ্রতীপ বসা। মাথাটা হালকা ব্যথা করছে তার। মায়া বিপ্রতীপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আমি কোথায় এসেছি? এটা কার বাসা? আর আমাকে এখানে কেন আনা হলো? বিপ্রতীপ হেসে জবাব দিল, আরে আরে, ভয় নেই, আপনাকে কিডন্যাপ করিনি। আমি মাফিয়া না যে কিডন্যাপ করে বলবো ভালোবাসা দিবি কিনা বল। অ্যাক্সিডেন্ট কেসে পুলিশের ঝামেলা হতো, তাই বাসায় এনে ট্রিটমেন্ট করিয়েছি। আপনার চিন্তা নেই, আমি এ বাসায় একা থাকি না, আমার বউও থাকে। আমার বউ আপনার যত্নে ত্রুটি করবে না। এত লাভিং সুন্দরী বউ আমার, আপনি দেখলেই প্রেমে পড়ে যাবেন। বিপ্রতীপের কথা শুনে মায়া চমকে গেল। তার শরীর কাঁপছে। বিপ্রতীপ বিবাহিত, সেটা সে মানতেই পারছে না। বিবাহিত হলে তার জন্য বিপ্রতীপ এত পাগলামি কেন করেছে ভাবতেই তার চোখ ভিজে যাচ্ছে। শরীরটা ভার লাগছে, হাত পা যেন জ্বলছে তার। এতদিন পর সে কাউকে ভরসা করতে পেরেছিল, আজকে সে ভরসাটাও নষ্ট হয়ে গেল। ছুচির হয়ে গেল বিশ্বাসের দেয়াল। মায়া আমতা আমতা করে বলল, আপনি বিবাহিত? মায়ার এই প্রশ্নের উত্তর আসলো একটা মেয়েলি কণ্ঠের মাধ্যমে। বিদ্যা নয়না মায়াকে হাসতে হাসতে বলল, গোলামের পুতের কথাই কিছু মনে করিস না। গোলামের পুত আমার কথা কইছে। ছোট থেকে বউ বলে ডেকে ডেকে অভ্যাস তো, তাই আমি ওর নানি হই। এই বউ ডাকটা ওর নানা শিখাইছে। এরপর থেকেই বউ ডাকে। ওর মা ও জন্মের সময় মারা যায়। দুই ভাই এক বোনকে আমি লালন পালন করে বড় করেছি। বাকি দুজনকে ফালতে কষ্ট হয়নি, তবে এ হারামজাদাকে ফালতে আমার কষ্ট হয়েছে। এত দুষ্টু। ওর মায়ের মৃত্যুর পর ওর বাবা আর ওর মুখ দেখেনি। ওকেই ওর বাবা ওর মায়ের মৃত্যুর জন্য দায়ী করত, তাই ওর সকল দায় পড়ে আমার উপর। অবশ্য ওর বাবার মৃত্যুর 1 মাস আগে
সে তার ভুল বুঝেছিল। নিজের সন্তানকে জড়িয়ে ধরে ক্ষমাও চেয়েছিল। তবে সে আনন্দ দীপের কপালে বেশি দিন জুটেনি। দীপের নামটা দিয়েছিলাম আমি। আমার মনে হয়েছিল আমার মেয়ে চলে যাওয়ার পর ওকে কান্নার নদীতে সুখের দ্বীপ হিসেবে রেখে গেছে। আর পুরো নাম বিপ্রতীপ রাখার পেছনের কারণ হলো তার বাবা তাকে ভুল বুঝে দূরে সরিয়ে দিয়েছিল। তাদের মধ্যকার মায়া থাকলেও একটা ভুল বুঝাবুঝির জন্য তারা একই পথের পথিক হয়েও ছিল বিপরীত। তাই ওর নাম রাখা হয় বিপ্রতীপ। বিদ্যা নয়নার কথায় ব্যাকরণ দিয়ে বিপ্রতীপ বলে উঠল, তোমার কি অভ্যাসটা ভালো হবে না? আসার পর থেকে তাকে কাহিনী বলা শুরু করেছ। যাকে পাও তাকে ধরে এসব শোনো। সে কি তোমার কাহিনী বুঝবে? বউ, তুমি তো আগে পরিচিত হবে, এরপর ভালো মন্দ জিজ্ঞেস করবে, তারপর না হয় এগুলি বলো। তা না করে ট্যাপের মতো বেজিয়ে চলেছ, থামার নাম নেই। বিদ্যা নয়না রাগে গর্জে উঠে বললেন, তোর কাছে আমার ব্যবহার শিখতে হবো? তোর মাকে আমি ফেটে ধরেছি, আমাকে বুঝতে আসবি না কার সাথে কিভাবে কথা বলতে হয়? যে কাণ্ড করেছিস তুই, তোকে তো জেলে দিতই, সাথে এই নিষ্পাপ মেয়েকে জেলে দিত। তোর কুকর্মের দায়ে এই মেয়েটা ফাঁসত। তোর ভাই যদি বিষয়টা হ্যান্ডেল না করতো, আজকে তোর কপালে শনি ছিল, আজকে দুজন জেলে থাকতি। কি দরকার ছিল এসব করার? সারাদিন মাথায় কুবুদ্ধি ঘুরে, তাই না? একটুও শান্ত থাকা যায় না, তাই না? বিদ্যা নয়নার কথা মায়া কিছুই বুঝতে পারছে না। বিপ্রতীপ নিজে সেখানে পুলিশের লোক, সেখানে কি করে তাকে জেলে দিবে? কারণ ছাড়া সেটাই সে ভাবছে। মায়া বিভ্রম গলায় বলল, নানি, আপনার কথা তো আমি বুঝতে পারছি না। কি করেছে বিপ্রতীপ? ওকে কেন পুলিশ ধরবে? আর আমাকেই বা কেন ধরবে? বিদ্যা নয়না মায়াকে কিছু বলতেই যাবে, সে সময় বিপ্রতীপ তার মুখ চেপে ধরে মায়াকে বলল, আরে ওইটা কিছু না, বউ মজা করছে, একটু বেশি ভালোবাসে তো আমাকে, তাই আমাকে নিয়ে ওদিক চিন্তায় আবল তাবল বকছে। মায়া বিপ্রতীপের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বলল, নানির মুখ ছাড়েন, ওনাকেই বলতে দিন, আমি শুনতে চাই কি হয়েছে, আপনি মুখ ছাড়েন। বিপ্রতীপ একটা ডুব গিলে নয়নার মুখ ছাড়ল। নয়না বড় বড় নিঃশ্বাস নিয়ে বলল, আমাকে কি তুই মেরে ফেলতে চেয়েছিলি, হারামজাদা? এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, ওকে যদি শায়েস্তা করতে পারো করো, কোনো কথা শুনে না। থানায় গিয়ে ভুলভাল বলে এসেছে, সব পুলিশদের বোকা বানিয়ে আসছে, ভুল ইনফরমেশন দিয়ে থানায় সব পুলিশদের নাচিয়েছে। সে বলেছে গোয়েন্দা বিভাগের প্রধান সে, ডাহা মিথ্যা কথা ছিল। এমন মজা করতে করতে বিপদে পড়বে সে। আজকে ওর ভাই বড় পদে আছে বলেই বিষয়টা হ্যান্ডেল করতে পেরেছে, না হয় পারত না। ওকে শায়েস্তা করো, পারলে আমি যাই, একটু ইনহেলার নিতে হবে। নয়না চলে গেল। মায়া বিপ্রতীপের দিকে রাগী চোখে তাকালো। বিপ্রতীপ মায়ের দিকে তাকিয়ে জিহ্বায় কামড় দিল। এরপর কান ধরে মায়াকে বলল, ওই সময় এরকম না করলে সেক্সি শিলা আর বোরহানকে তো ফাঁদে ফেলতে পারতাম না। যাই করি না কেন, ওদের তো শিক্ষা দিতে পেরেছি। তখন ওই অভিনয় না করলে ওরা এরকম শিক্ষা পেত না। আর বড় ভাইয়াকে বলে মিহানার অফিসার বোরহানের বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে। এবং বলা হয়েছে আমি যা করেছি পরিস্থিতি বিবেচনা করে তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে করেছি। এসব নিয়ে আপনি ভাববেন না। আপনার গায়ে তো দূরে থাক, আপনার আশেপাশেও 1 কিলোমিটার মধ্যে কোনো বিপদে লাগতে দিব না। প্লিজ রাগ করবেন না, এটুকুই তো গোয়েন্দায় সেজেছি, এর বাইরে তো কিছু করিনি। আর মেয়েদের এক দোষ কোনো কিছুতেই মন ভালো হয় না। গোয়েন্দা সাজার পরও সে পরিচয়ে আপনার মন মানল না, এখন আবার এই পরিচয়েও মন মানছে না। যত দোষ নন্দ ঘোষ। বলেই মিহান জোরে একটা নিঃশ্বাস ছেড়ে মাটিতে বসে পড়ল। মায়ার রাগও হচ্ছে, অভিমানও হচ্ছে, আবার হাসিও পাচ্ছে। বিপ্রতীপ যেন অদ্ভুত একটা চরিত্র। মায়া নিজেকে সামলে নিয়ে মুখে একটা গম্ভীর ভাব এনে বলল, এরকম করবেন না আর। বিপ্রতীপ মাথা নেড়ে বলল, জি আচ্ছা, যা আপনি বলবেন। এবার সব বাদ দিয়ে বলুন, শরীর কেমন লাগছে আপনার? আগের থেকে বেটার। ডাক্তার বলল আপনার মধ্যে পুষ্টির অভাব, পুষ্টি যেন খাওয়ানো হয় বাজার থেকে বেছে বেছে, তাই পুষ্টি কিনে নিয়ে এসেছি। আর নিজের হাতেই রান্না করেছি, গরুর মাংস, ডিম ভুনা, খিচুড়ি ভুনা, লাল শাক আর ডাল।
এগুলোতে যদিও এত পুষ্টি নেই, তবু এগুলো খেতে ভালো লাগবে। অল্প পুষ্টি, বেশি স্বাদ। মায়া কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তাহলে তো বলা উচিত ছিল স্বাদ কিনে এনেছি, পুষ্টি না। বিপ্রতীপ হেসে জবাব দিল, ওই একই হলো, স্বাদ আর পুষ্টি। পেট ভরে খেলেই সব ঠিক হয়ে যাবে। আর আপনার বাসায় যেহেতু কেউ নেই, একাই থাকেন আপনি, চাইলে এখানে সপ্তাহখানেক থাকতে পারেন, এরপর একটু সুস্থ হয়ে যেতে পারেন। আমি তো স্কুল থেকে আপনার জন্য ছুটি নিয়েছি অ্যাক্সিডেন্টের কথা বলে। আপনাকে 1 সপ্তাহ ছুটি দিয়েছে, আর আমিও কুত্তারটিকে দেওয়ার জন্য আবারও ছুটি নিয়েছি। কয়েকটা দিন এখানে থেকে আমার বউয়ের সাথে আড্ডা দিন। আমাদের সাথে আড্ডা দিন, ভালো লাগবে। স্কুলের কথা বলতে মায়া জিজ্ঞেস করে উঠল, স্কুল থেকে এতটা বাচ্চা নিখোঁজ হয়েছে, এটা কি সত্য ছিল, নাকি এটাও মন গড়া কাহিনী বলেছেন? বিপ্রতীপ হাসতে হাসতে বলল, চরিত্রে ঢুকে গিয়েছিলাম, তাই কি থেকে কি বলেছি জানি না, যা মনে এসেছে বলেছি, আর বাকিরা তাই বিশ্বাস করেছে। বিপ্রতীপের এই কথা শোনার পর মায়া খিলখিল করে হাসতে লাগলো। মায়ার হাসির সাথে সাথে বিপ্রতীপও হাসতে লাগলো। তাদের হাসির মাঝে উপস্থিত হলো বিপ্রতীপের চাচাতো ভাই মিসবাহ। মিসবার আগমনে পরিবেশটা পাল্টে গেল। বিপ্রতীপ হুট করে চুপ হয়ে গেল। তার অবশ্য একটা কারণও আছে। মিসবাহ বিপ্রতীপকে দেখে বলল, রুমেশার কোনো খবর কি পেয়েছ? আমার আর এসব ভালো লাগছে না। মিসবার এমন প্রশ্ন মায়ার মনে সন্দেহ ঢুকে গেল। মনে হচ্ছে বিপ্রতীপ কিছু লুকাচ্ছে, তবে সেটা কি? কিছুই যেন বুঝে উঠতে না পারায় মায়া মিসবার কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো, কিন্তু বিপ্রতীপ মিসবাকে চোখে ইশারা দিয়ে থামিয়ে দিল। বুঝাতে লাগলো মায়ার সামনে এসব বলা ঠিক হবে না। মায়াও ইশারাটা ঠিক বুঝতে পারলো, তবে সেটা না বুঝার ভান করে বসে রইল। এই বিপ্রতীপের মাঝে কিছু একটা আছে, সে বুঝতে পারছে, তবে সঠিক বিষয়টি সে উদ্ঘাটন করতে পারছে না। বিপ্রতীপ মিসবাকে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। মায়া বিপ্রতীপের পিছু নিল। বিপ্রতীপ রুম হতে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। বাসাটা ডুপ্লেক্স। এতক্ষণ মায়া বুঝেনি বিষয়টি, কারণ রুমে বসে থেকে মায়ার বাসার গড়ন বোঝা মুশকিল। মায়া আর বিপ্রতীপ নিচের দিকে গেল না, এতে করে বিপ্রতীপ মায়াকে দেখে ফেলবে। তবে মায়ার ভেতরে খুঁতখুঁত একদম সরছে না। সে তার রুমে এসে এসবই ভাবছে। এদিকে বিপ্রতীপ মিসবাকে নিয়ে নিচের একটা রুমে গেল। রুমটা সে তালা দিয়ে রেখেছিল। চাবি দিয়ে তালা খুলে সেই রুমে প্রবেশ করলো। এরপর মিসবাকে বলল, মিসবা ভাই, আপনার কি বুদ্ধি লোপ পেয়েছে? আপনি জানেন না একটা মেয়ের সামনে নিয়ে কথা বলছেন, এতে কতটা ঝুঁকিতে পড়তে পারে, কোনো আইডিয়া আছে? মিসবা কান্না গলায় বলল, তোমার ভাবি খুব স্ট্রেসে আছে। মেয়ের শোক সে কাটিয়ে উঠতে পারছে না। মেয়েটা আমার বেঁচে আছে কিনা সেটাই জানি না। দেড় মাস হতে চলল দীপ, আমি আর ধৈর্য ধরতে পারছি না। ধৈর্য ধরতে ধরতে মারা যাব আমি। তোমার ভাবির দিকে তাকানো যাচ্ছে না। বিপ্রতীপ মিসবার কাঁধে হাত রেখে বলল, মিসবা ভাই, ধৈর্য আরেকটু ধরেন। রুমেশার খোঁজ আমরা পেয়েছি, ওকে চিটাগাং রাখা হয়েছে। এখন পর্যন্ত সে সুস্থ আছে। ওদের দলটাও অনেক শক্ত, চাইলেও এত সহজে ধরতে পারবো না। 16 তারিখে আমরা অপারেশনে যাব। আর মিসবা ভাই যে মেয়েটার সামনে কথাগুলো বলছিলেন, সেই স্কুলের টিচার। আমি দুনিয়ায় কাউকে বিশ্বাস করি না। তাকে আমি ভালোবাসি, তবে পুরোপুরি বিশ্বাস করি না। সে যদি কথায় কথায় কখনো বিষয়টা বলে দেয়, তাহলে সব পরিকল্পনা বিফলে যাবে। থানায় জেনে গিয়েছিল আমার পরিচয়, সেটাও আমি কোনোভাবে কৌশলে হ্যান্ডেল করেছি। এখন উল্টো থানার লোক আমাকে পেদানোর জন্য খুঁজছে। তবে সবকিছুই আমি সামলে নেব। আমার এই পরিচয় আমার বড় ভাই আপনি ছাড়া কেউ জানেন না। মায়াও জানতে পেরেছিল, তবে এই মুহূর্তে সবাইকে আমার বিপজ্জনক লাগছে, তাই বিষয়টি কৌশলে লুকাতে হয়েছে। রুমেশা আমারও ভাগ্নি, আমার বংশের রক্ত সে। ওকে বাঁচাতে নিজের জীবন দিতে হলেও দিব। তবে আপনি নিশ্চিত থাকুন, আল্লাহ রুমেশাকে হায়াতে রাখলে আমি তাকে বাঁচিয়ে আনব। আমি আপাতত 1 সপ্তাহ স্কুলে যাব না। স্কুল থেকে ছুটি নিয়েছি। মায়ারও ছুটির ব্যবস্থা করেছি। যে করেই হোক মায়াকে এই বাসাতেই রাখবো, আর আমি 1 সপ্তাহের মধ্যে দলটিকে হাতে নাতে ধরবো। রুমেশার সাথে সেখানে আরো 16টি বাচ্চা আছে। 16টি
16 তারিখ তারা বাচ্চাগুলোকে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিতে নিয়ে যাবে। সেখানে আদিবাসীদের একটা ডিলাতে রাখবে বাচ্চাগুলোকে। সেই ডিলাতেই অপহরণকারীরা অবস্থান করবে। এই ডিলা থেকেই আমরা ওদের উদ্ধার করব। আদিবাসীদের কিছু সংখ্যক মানুষ এই কাজে জড়িত, তাই ওই এলাকায় আমরা নিরাপদ না। সবাইকে নিরাপত্তা নিয়েই যেতে হবে। আমি চাই না আমার টিমের সাথে কোনো খারাপ কিছু হোক। আমি চাই সবাই বেঁচে তার পরিবারের কাছে ফিরুক। বিপ্রতীপ মিসবাকে জড়িয়ে ধরে বলল, আমি শুধু আমার রুমেশাকে চাই। বিপ্রতীপ মিসবাকে সান্ত্বনা দিল। তারপর ঘর থেকে বের হয়ে সে ঘরটা আবার তালাবদ্ধ করে দিল। জানালার ফাঁক দিয়ে মায়া সবই খেয়াল করলো। ভাবতে লাগলো সে ঘরে কি আছে। মির্জা কি বড় মাফিয়া? কিছু তো একটা আছে। সব কিছুই তাকে আড়াল করা হচ্ছে। থানায় গিয়ে এত সব কাহিনী, তারপর এত ঘটনা ঘটে যাওয়া, এর মধ্যে সবকিছু এত তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার বিষয়টা একদম স্বাভাবিক লাগছে না। মায়া মনে মনে ওয়াদা করলো বিপ্রতীপকে সে নজরে রাখবে। বিপ্রতীপের সকল তথ্য সে যে করে হোক উদ্ঘাটন করবে। যদিও সে আজকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তবে এসব কারণে সে সিদ্ধান্ত পরিবর্তন করে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল। মিসবা চলে গেল। বিপ্রতীপ পুনরায় মায়ার কাছে আসলো। মায়ার কাছে এসে বলতে লাগলো, খাওয়া হয়েছে নাকি? আমার বউ সতীন আনার জন্য রাগ করে আপনাকে খাবারই দেয়নি? মায়া বিরক্ত গলায় বলল, আপনার এসব মজা আমার ভালো লাগে না। একতরফা জিনিসটাকে আর বাড়াবেন না। আপনার আমার প্রতি ভালো লাগা ভালোবাসা থাকতে পারে, আমি সেটা সম্মান করি, তবে আমার দিক থেকে কিছুই নেই। তাই সবসময় আপনার করে যাওয়া মজা আমি নিতে পারি না। মিহানের বিষয়টা মানতে পারছি না। জীবনে একের পর এক শুধু ভুলেই করে গিয়েছি। আমি সেসব ভুলের ভার নিতে পারছি না। মাকে হারিয়েছি ছোটবেলায়, আর বাবা চলে গেলেন 6 বছর আগে। সব মিলিয়ে আমি শান্তিতে নেই। একা একটা জীবন, আত্মীয় স্বজন থেকেও যেন নেই। খুব শূন্য লাগে, অস্থির লাগে। যখন চিন্তা করি জীবনে কাউকে আনবো, ঠিক তখনই মনে হয় আমি আবার ঠকবো। সেজন্য আমি আমার জীবনে কাউকে আনার সাহস করতে পারি না। আমার এই অস্থিরতা কবে কাটবে জানি না। আমি একটু স্বস্তি চাই। বলেই মায়া কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লো। হাউমাউ করে কাঁদতে লাগলো। বিপ্রতীপ মায়াকে ধরে উঠালো। তারপর বিছানায় বসিয়ে বলল, আপনি না চাইলে আমি আর এমন মজা করব না। আমি হেয়ালি করে চলি। জীবনে আমারও একটা কষ্ট আছে। খুব অল্প বয়সে একটা মেয়েকে ভালোবেসেছিলাম। সেই মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে জানা নেই। একদিন একটা মেসেজ আসলো মোবাইলে। মেসেজটা ছিল, সে আমার সাথে থাকতে চায় না, এই সম্পর্ক আর আগাতে চায় না। এরপর বিয়ে করে দেশের বাইরে চলে গেল। আর দেখা হলো না, কথা হলো না। শূন্য বুকটা কেবল খাখা করত। কত যে কেঁদেছি হিসাব নেই। মেয়েদের মতো হিঁচকি তুলে তুলে কাঁদতাম। আস্তে আস্তে সময় পাল্টেছে, জীবনের গতি পাল্টেছে, আর সে সাথে আমার জীবন থেকে কালো মেঘটাও চলে গেছে। আমারও বলতে কষ্ট হয়েছে, তবে ভুলে গেছি। এরপর স্কুলে আপনার সাথে দেখা। গম্ভীর একটা মেয়ে, সবসময় চুপচাপ থাকে, কাজ নিয়ে ব্যস্ত থাকে, কম কথা বলে, কারো সাথে বাড়তি কথায় মেতে ওঠে না। ক্লাস অফিস নিয়ে ব্যস্ত সময় পার করে চলে যায়। আমার কাছে মনে হতো আপনার মুখটা কালো ছায়ায় তলিয়ে গেছে, হয়তো কোনো দুঃখ আপনাকে গ্রাস করেছে। সব মিলিয়ে মনে হলো আপনার সাথে একটু কথা বলা জরুরি, আপনার সঙ্গ দেওয়া জরুরি। শেষ চিন্তা করতে করতে কখন যে আপনাকে ভালোবেসে ফেলেছি জানি না। জাতকুল কিছু বিচার করিনি আমি। যোগ্যতা বা অযোগ্যতার বিচার তো বাদ, আপনাকে আমার জীবনের বিচারক বানাতে চেয়েছি। খুব ভালোবাসি আপনাকে। আমার খামখেয়ালি ফোনা কথা আপনার কাছে কতটা গ্রহণযোগ্য পায় আমি জানি না, তবে আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার খারাপ লাগাকে সম্মান করে আমি আর আপনার সাথে মজা করব না। কথাগুলো বলে বিপ্রতীপ বের হয়ে গেল। ছাদে গিয়ে খালি আকাশের দিকে তাকিয়ে আছে সে। মেঘলা আকাশ দেখে আজ তার মেঘলার কথা মনে পড়ছে। যে মেঘ হয়ে এসেছিল, তার চোখে বৃষ্টি দিয়ে চলে গিয়েছিল। প্রথম ভালোবাসা ছিল সে, তবে সে ভালোবাসার স্থান আজকে অন্য কেউ দখল করে নিয়েছে। তাকে ছাড়া বাঁচবো না বলা মানুষটাও তাকে ছাড়া দিব্যি বেঁচে আছে। এটাই হয়তো প্রকৃতির নিয়ম। তবে মস্তিষ্ক থেকে চাইলেই মানুষ সব মুছতে পারে না, চাইলে সব ভুলা যায় না। পুরনো স্মৃতি, পুরনো মানুষ তখনই মনে পড়ে যায়। নতুনকে নিয়ে সে সেটেল হতে পারে না। আজকে ঠিক একই রকম বিষয়টা বিপ্রতীপের সাথে ঘটেছে।
বিপ্রতীপ আকাশের দিকে তাকিয়ে এসে চোখ গড়িয়ে তার পানি পড়ছে। মায়ার হাতের স্পর্শে সে আকাশ থেকে চোখ সরিয়ে মায়ের দিকে তাকালো। মায়া হালকা গলায় বলল, অন্ধকার মেঘলা আকাশে কি দেখছেন? বিপ্রতীপ নিঃশ্বাস ছেড়ে উত্তর দিল, ফেলে আসা অতীত, কালো অতীত। মায়া বিপ্রতীপের দিকে তার ঘরের চাবিটা এগিয়ে দিয়ে বলল, ভালো, তবে ভুল করে আমার বিছানার উপর আপনার গোপন কক্ষের চাবিটা ফেলে এসেছিলেন, সেটাই দিতে আসলাম। বিপ্রতীপ মায়ের হাত থেকে চাবিটা নিয়ে ঘামতে লাগলো। কারণ চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।